ভাই, জানি আপনি ভালোর দলে সবসময় থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, তাই জানতে চাইব না কেমন আছেন। 2017 থেকে আছি আর ভূত.com-এ 117 নম্বর এপিসোড থেকে আছি। রাসেল ভাই, আমার পরিচয়টা গোপন রাখুন। তারপরে তিনি তার অ্যাড্রেস শেয়ার করেছেন, নাম, ঠিকানা সবকিছু এখানে আছে, যেটা আমি বলতে চাচ্ছি না। তারপর তিনি লিখছেন, রাসেল ভাই, আমি অনেক দিন আগে একটা রেকর্ড ক্লিপ পাঠিয়েছিলাম, হয়তোবা প্রচারযোগ্য হয়নি, তাই আজকে অন্য একটি বাস্তব ঘটনা লিখে পাঠাচ্ছি। প্রচারযোগ্য হলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি 1995-96 মধ্যে কুমিল্লা জেলা সদরের কোনো এক গ্রামে ঘটে। তার আগে একটু বলে নিচ্ছি, লোকটার সম্পর্কে না হয় ঘটনার প্রথম অংশে শুনে লিসেনাররা ভাববেন এই টাইপের লোকদের আবার প্যারানরমাল ঘটনা হয় নাকি। আমি যার ঘটনা বলবো সেই লোকটির একটাই বদঅভ্যাস, মদ্যপান। কিন্তু ঘটনাটি ঘটে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন। যাক, আসা যাক মূল ঘটনায়। ঘটনা বলার সুবিধার্থে লোকটির ছদ্মনাম ব্যবহার করছি। ধরে নিলাম লোকটির নাম চারু মিয়া। একদিন চারু মিয়া অনেক বেশি মদ্যপান করে। সারাদিন যা রোজগার করে বেশ কিছু অংশ মদ্যপান করে এবং বাকিগুলো পকেটে থাকে বা কখনো কোথাও পড়ে যায়, তার কোনো ঠিক নেই। ঠিক সেদিন মদ্যপান করে বাড়ি আসার পর কোনো বাজার সদাই না থাকায় তার স্ত্রী এবং বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন চারু মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে তখন ঘর থেকে তরকারি কাটার একটা বটি নিয়ে এসে বলে সবাইকে জবাই করে ফেলবেন। তার আশেপাশের অনেক লোক তখন জড়ো হয়ে গেছে। সবাই যখন চেষ্টা করছে ওর হাত থেকে বটিটি নিতে, তখন সে চাচ্ছে কাউকে না কাউকে আঘাত করতে। এক পর্যায়ে উপস্থিত সমস্ত লোকজন ভাবেও নি এমন একটা ঘটনা ঘটবে। চারু মিয়া কাউকে আঘাত করতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে দেয়। তখন উপস্থিত সবাই যারা ছিল তারা সবাই অনেকে ভয় পেয়ে যায়। তখন মুহূর্তের মধ্যেই তার হাত থেকে বটি পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ধরতে আসবে, তখন আচমকা দুই হাতের দুই আঙুল দিয়ে গলায় একটা টান দেয়। ততক্ষণে 2-3 জন এসে গামছা দিয়ে গলা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু হাসপাতালে যাবার আগেই পথেই সে মারা যায়। এখান থেকেই মূল ঘটনার শুরু। সে আত্মহত্যা করলেও সে যেহেতু সুস্থ মানুষ ছিল না, তাই গ্রামের কবরস্থানে তাকে দাফন করতে কোনো বাধা ছিল না এবং দাফন কাজও অনেক দ্রুত করা হয়। তার মৃত্যুতে যারা উপস্থিত ছিল তাদের অনেকেই সেই চোখের সামনে ভয়ানক আত্মহত্যা দেখে মারাত্মকভাবে ভয় পেয়েছিল। গ্রামের যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তার পাশেই যাতায়াতের রাস্তা এবং অন্য পাশে বিশাল দিঘির সমান, কিন্তু সবাই পুকুর বলে। আর ঘটনা যখন 1995 সালের, তখনকার সময় সন্ধ্যার পরে এই রাস্তায় মানুষের যাতায়াতটা অনেকটা কম ছিল। যেদিন তাকে দাফন করা হয় তার পরদিন থেকেই এই গ্রামের এবং পাশের গ্রামের যারাই এই রাস্তা দিয়ে একটু রাত করে যাওয়া আসা করে তারাই দেখে চারু মিয়া রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, কেউ বা দেখে কবরস্থানের দেয়ালের উপরে হাঁটাহাঁটি করছে। তখন অনেকেই ডাক দেয় কিন্তু সাড়া পায় না, ভাবে হয়তোবা আজকে বেশি নেশা করেছে তাই এমনটা হচ্ছে। কিন্তু সেই মানুষগুলো যখন বাড়িতে ফেরে এবং জানতে পারে যে চারু মিয়া আর এই পৃথিবীতে নেই, তখন তারা ভাবে তাহলে আমরা কাকে দেখলাম। মাঝরাতে আশেপাশের মানুষগুলো রাতে সজাগ হলে কেন যেন একটা শব্দ পায় কবরস্থান থেকে, আর অনেকগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। সপ্তাহখানেক পরের ঘটনা, ভয়ঙ্কর এক ঘটনা। চারু মিয়ার পাশের বাড়ির এক লোক ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং অনেকদিন ধরেই সেখানে ছিলেন। তিনি যেদিন বাড়ি ফিরবেন ওই কবরস্থানের কাছাকাছি আসতেই চারু মিয়াকে দেখেন। তখন বলেন, চারু ভাই, এত রাতে কি করো এখানে, বাড়ি চলো। তখন চারু মিয়া আস্তে আস্তে হাঁটছে। ওই লোক আবার বলল, চলো না, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে যখন লোকটি চারু মিয়ার হাতটা ধরল, ঠিক তখনই চারু মিয়া মাথা উঠিয়ে তাকালো। প্রতিবেশী লোকটা ভয়ে দেখল চারু মিয়ার গলায় ক্ষত এবং সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর চারু মিয়া 2 হাতে আঙুল দিয়ে গলায় আস্তে আস্তে টান দিচ্ছে। লোকটা ভয়ে একদম জমে গেছে। যখন তার সামনে চারু মিয়া ভীষণ বাজেভাবে একটা হাসি দিল, লোকটা তখন জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, কবরস্থানে পাশের বাড়িতে বাড়ির অনেক মানুষ তাকে ঘিরে আছে, কিন্তু সেই ভদ্রলোক প্রায় 3 দিন কোনো কথাই বলতে পারে না। আর এই 3-4 দিন তার ভীষণ জ্বর হয়। পরে সবাইকে বলে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সবাই বলে চারু মিয়া তো আর নেই, মারা গেছে। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, কে তাকে ফোনে জানাবে চারু মিয়া নেই।
তারপর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ল। সন্ধ্যার পর কেউ আর একা রাস্তায় বের হতে সাহস করে না। অনেকেই এই এলাকায় আসলে দূর থেকেই অপেক্ষা করে আরো লোকজন আসলে একসাথে যাবে বলে। পাড়ার অনেক ছেলেমেয়েরাই যখন 10-12 জন একটা গ্রুপ বানায়, 2-1 জন কেউ আসলে তাদের রাস্তা পার করে দেয়। আর একদিনের ঘটনা। লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। আসলে সম্পূর্ণ ঘটনা বলতে গেলে ইমেইলে অনেক বড় হয়ে যাবে। আরেকদিন এলাকার এক মুদি দোকানদার তার দোকানের মালামাল কিনে এলাকার একটা রিকশায় দিয়ে উনি সাইকেল দিয়ে পিছে পিছে আসছিলেন। রাত তখন প্রায় 9টা বাজবে। হঠাৎ মাঝ রাস্তায় তার সাইকেলের পাংচার হয়ে যায় এবং রিকশাওয়ালা ভাইকে তিনি ডাকলেও রিকশাওয়ালা ভাই শুনতে না পেয়ে চলে যায়। তখন দোকানি কি করবেন, এত রাতে সাইকেল মেরামতের দোকানও বন্ধ, কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলেন। তার মধ্যে সে ভয় পেতেও শুরু করলেন। এতখানি রাস্তা হেঁটে যাবেন, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কি হবে? ওইদিকে রিকশাওয়ালা ভাই কবরস্থানের কাছাকাছি আসতে দেখে দূর থেকে সাদা কোনো মানুষের অবয়বের মতো কিছু একটা মুভ করছে। সে তখন থেমে গেল আর পেছনে ফিরে দেখল দোকানি নেই। রিকশাওয়ালা চিন্তিত হয়ে পড়লেন, উনি আবার কোথায় গেলেন? আমি একা কিভাবে যাব? রিকশাওয়ালা ভাই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কাউকে না পেয়ে চিন্তা করলেন একাই যাবেন। তখনই সাদা অবয়বটি মনে হচ্ছে ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে লাগল। তিনি রিকশাটি একটা সাইডে রেখে সেই বড় পুকুরের পাড় দিয়ে ওই পারে যাওয়ার জন্য হাঁটা দিলেন। বলে রাখা ভালো, পুকুরের 2 পারে কিছুটা জঙ্গল ও কয়েকটা কবর রয়েছে, সেগুলো সবই পারিবারিক। এখান দিয়ে সন্ধ্যার পরে কেউ যায় না, যদিও কেউ কখনো কিছু দেখেনি। এখন রিকশাওয়ালা ভাইয়ের কাছে যেন চারুমিয়ার কবর থেকে এই জঙ্গলের রাস্তা অনেক ভালো। তিনি অনেকক্ষণ হাঁটার পর অপর পাশে গিয়ে দেখেন এলাকার ছেলেগুলো নেই। রিকশাওয়ালা ভাই চেনেন সবাইকে। উনি 2-3 জনকে ডাক দিলেন, তারা আসতে চাইছিল না। অনেক অনুরোধ করে তাদের সবাইকে জড়ো করলেন তিনি এবং একসাথে লাঠি নিয়ে ওই পাশে গিয়ে রিকশাটা আনবেন বলে হাঁটতে শুরু করলেন। দূর থেকে কেউ চিৎকার করে ডাকছে। একটু পরে দেখেন দোকানি আসছে। তখন দোকানি কেন দেরি হলো বলল, আর রিকশাওয়ালা ভাইও কতটুকু ভয় পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ওই পাশে গিয়েছে সেটাও বলল। ওই পাশে গিয়ে ছেলেগুলো বলল এক কথা, তারা আজকে শুধুমাত্র 3 জন করে 2 পাশে ছিল। 2 পাশে তারাই দেখল কবরের ওপর অদ্ভুত ধরনের একটা আলো জ্বলছে আর নিভছে। এটা দেখে তারা কেউ ভাবছে একবার রাস্তায়, একবার কবরস্থানের দেয়ালের উপর কেউ যেন হাঁটাহাঁটি করছে। পরে 2 পাশে ছেলেরা জোরে চিৎকার করে একে অপরকে ডাক দিতে লাগলো। তখন আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন তাদেরকে ঘটনা বললে তারা কিছুই দেখতে পায় না। পরে ওই পাশের ছেলেগুলোকে নিয়ে আসতে দেখে তারাও অনেক ভয় পেয়েছে। এরপর যে যার বাড়ি চলে যায়। গ্রামবাসীর মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাশের 2 গ্রামে পরের এক মসজিদের হুজুরের কাছে যান, কেননা ওই হুজুর অনেক কামেল বান্দা ছিলেন। হুজুর পরদিন সন্ধ্যার পর আসলেন এবং গ্রামবাসীকে বললেন, এটা ভয়ের কিছু নেই, চারুমিয়ার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, তাই একটা দুষ্টু জিন সুযোগ পেয়ে এই কাজ করেছে। মানুষ যখন ভয় পাওয়া শুরু করলো তখন ওই জিন ইচ্ছে করেই সবাইকে আরো ভয়ঙ্কর ভাবে ভয় দেখাতে শুরু করলো। আর চারুমিয়ার দাফনে হয়তোবা কিছু ভুল ছিল। যাক, এশার নামাজের পর তোমরা সবাই আসো, আমি গায়েবানা জানাজা পড়ে দোয়া করে দেব, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হুজুর এই গ্রামের মসজিদে এশার সালাত আদায় করে তার নিয়ম মতো জানাজা এবং দোয়া করে চলে যান। পরবর্তীতে আর কোনো সমস্যা না হলেও মানুষজন সন্ধ্যার পর একা আসা যাওয়া করতেন না সেই রাস্তা দিয়ে। এই ছিল ঘটনা। ইমেলটা বড় হয়ে গেল, অনেক কিছুই বাদ দিতে হয়েছে। আর আমরা 2000 সালে এই গ্রামে জমি কিনি, বাড়ি করি, একই সূত্রে এই ঘটনাটি শুনতে পাই। ছোট বড় সবারই মুখে এই ঘটনা শোনা যায়। তাই রাসেল ভাই, আমি 100% সত্য ঘটনা এটাকে বলবো। প্রচারযোগ্য হলে প্রচার করবেন, আর ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই প্রথম আমি অনেক বড় একটা লেখা লিখলাম। লেখার অভিজ্ঞতা নেই, জানি না লেখায় ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি আসলে অনেক চমৎকার এবং আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাবেন। ঈদ কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসছে, সুতরাং দ্রুত ঈদের এপিসোডের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must.
শুনুন স্বাধীন পডকাস্ট। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আর একই সাথে এনজয় করছেন আমাদের আজকের এপিসোড। আর আমরা আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে আপনাদের জন্য সবসময় চেষ্টা করি ভালো কিছু ঘটনা নিয়ে হাজির হতে, এবং এইটা তো সবসময় আমাদের উপরে ডিপেন্ডও করে না। আসলে কোনো সময় আমাদের লিসনারদের দিকে তাকিয়ে থাকতে হয়, কারণ আমরা কোনো ঘটনা, এটা ফিকশন না যে আমরা কোনো কিছু বানিয়ে বলবো। গত সপ্তাহে আপনারা দেখেছেন যে আমাদের খুব প্রিয় একজন মানুষ চিন্টু ভাইয়ের বার্থডে ছিল, এবং যারা তাকে বার্থডেতে শুভেচ্ছা জানানোর সময় পাননি তারা এখানে শুভেচ্ছা জানাতে পারেন। এবং একটু বলে রাখি, চিন্টু ভাই হচ্ছে সেই মানুষটি যিনি আমাদের সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো কখনো কালেক্ট করেছেন আর কখনো ক্রিয়েট করেছেন। সো তার জন্য অনেক অনেক ধন্যবাদ চিন্টু ভাইকে, এবং তার জন্মদিন শুভ হোক। যদি অনেক দেরি হয়ে গেছে তারপরেও বলছি, আমরা উইশ করেছিলাম সময় মতোই। এবং আমি বলবো যে আমাদের ভূত.com-এর এই যে যাত্রা, তার আগে ছিল ভূত FM-এও আমাদের একসাথে থাকা, এবং এই যে 2010 থেকে আজকে 2023 সাল এখনো পর্যন্ত আমরা যে শো করে যাচ্ছি, তার অনেকটাই ক্রেডিট কিন্তু চিন্টু ভাইয়ের। কারণ একটা জিনিস মনে রাখবে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো না হয় তাহলে কোনো হরর কন্টেন্টের কোনো মজা থাকে না। চিন্টু ভাই এই শোটাকে নিজের মতো করে এবং কতটুকু ভালোবাসা দিয়ে তিনি এই শোটা করেন, এটা আসলে না শুনলে বা না জানলে আপনারা কখনো বুঝবেন না। আমাকে এবং চিন্টু ভাইকে দুজনকেই, যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে নিয়ম মেনে এই কাজটা করতে হয়, লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক ইভেন্ট মিস করতে হয়, অনেক কিছু। বাট খুশির ব্যাপার হচ্ছে আপনাদেরকে পেয়ে যাই। রাত 11:59 হলেই আপনারা জড়ো হন এবং আমাদের ঘটনা শুনেন। এটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ইমেইলে, এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিসনার্স, স্টোরি টেলার সবাইকে সালাম, স্পেশালি রাসেল ভাই ও আফনান ভাই, কারণ আমি দুজনেরই অনেক বড় ফ্যান। রাসেল ভাই, আপনি আমার ঘটনাটি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে, তাও জিজ্ঞাসা করলাম, দয়া করে আমার ঠিকানা সম্পূর্ণ গোপন রাখবেন। আমি সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার দাদাকে নিয়ে, যিনি তৎকালীন সময়কার স্বনামধন্য পীর বংশের একজন কামেল পীর ছিলেন। ঘটনাটি আমার দাদার মুখে যেভাবে শোনা, আমি সেভাবেই শুরু করছি। আশা করছি লিসনারদের বুঝতে সমস্যা হবে না। ঘটনার সময়কাল 1970-এর মাঝামাঝি দিকে। আমাদের গ্রামটা তখন অত্যন্ত অজপাড়া গা। আমার বয়স তখন এই ধরুন 16 কি 18। আমি তখন আমাদের বাসা থেকে বেশ দূরে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় পড়তাম এবং বোর্ডিংয়ে থাকতাম। তো একদিন হলো কি, মাদ্রাসার বড় হুজুর আমাকে ডাকলেন এবং বললেন, হামিদ মিয়া, তোমাকে আজকে আমার সাথে পাশের একটি গ্রামে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কেন? হুজুর গম্ভীর স্বরে আমাকে বললেন, ওই গ্রামে কিছুদিন যাবত একটু সমস্যা হচ্ছে, আমাকে মাগরিব বাদে সেখানে যেতে বলা হয়েছে, তাই তোমাকেও নিয়ে যাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি 7-5 না ভেবে বললাম, আচ্ছা, মাগরিব বাদ আমি তৈরি হয়ে থাকব, আপনি ডাক দিলে আপনার সাথে চলে যাব। যথারীতি যে কথা সেই কাজ। মাগরিবের নামাজ শেষ করতেই হুজুর আমাকে বললেন, হামিদ মিয়া, আমার ঘরে কিছু জিনিসপত্র ভরা একটা ব্যাগ আছে, তুমি ব্যাগটা নিয়ে আমার সাথে চলো। তৎকালীন সময় কোনো যানবাহনের অতটা চলাচল ছিল না, তাই হুজুর আর আমি পায়ে হেঁটে রওনা দিলাম পাশে গ্রামের উদ্দেশ্যে আমাদের যাত্রা।
পথে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি যদিও, কিন্তু ওখানে পৌঁছানোর পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মূলত যেই বাড়ির উদ্দেশ্যে ওইখানে যাই, ওইখানে পৌঁছানোর পর দেখি সেই বাড়ির উঠোনে 3টা লাশ শোয়ানো আছে। শুধু লাশের গায়ে একটি করে চাদর দিয়ে রাখা। আশেপাশের মানুষ একটু দূরে দাঁড়িয়ে আছে। হুজুর এরকম অবস্থা দেখে ওই লাশের পরিবারদের জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আর লাশ কি অবস্থায় রেখেছ কেন? এদের গোসল করানো হয়নি? মূলত আমরা সেখানে যাই লাশের জানাজা এবং কিছু অশরীরীর ঘটনার মীমাংসা করতে। হুজুর পরিবারের একজনকে বললেন, লাশের মুখ থেকে চাদর সরাও, আমি এদেরকে একটু দেখতে চাই। কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। তখন আমাকে হুজুর বলল, হামিদ মিয়া, এই লাশের উপর থেকে চাদর সরিয়ে একটু দেখাও। হুজুরের কথা মতো আমি চাদরটা সরাই, কিন্তু চাদরটি সরিয়ে আমি আমার জীবনের সব থেকে ভয়াবহ জিনিসটি দেখি, আর তা হলো লাশটি মাথার সাইড থেকে পুরো অর্ধেক পর্যন্ত মনে হয় কেউ চাপাতি দিয়ে কুপিয়ে আলাদা করে ফেলেছে। কিন্তু না, পরে 2টি লাশের ওপর থেকে চাদর সরানোর পর দেখি একটি লাশের ঘাড়ের ওপর থেকে পুরো শরীরের অর্ধেক নেই। মনে হচ্ছে কেউ তাদেরকে টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। এই দেখে আমি সহ্য করতে পারি না, সাথে সাথে বমি করে দেই। তা দেখে হুজুর আমাকে বলল, হামিদ মিয়া, তুমি ঠিক আছো? আমি অভয় দিয়ে বলি, হ্যাঁ ঠিক আছে। এরপর যথারীতি গ্রামের কিছু সাহসী লোক দিয়ে লাশের গোসল ও জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়। এরপর পরিবারের কাছে হুজুর জিজ্ঞাসা করলেন এই সব ঘটল কিভাবে। পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ কষ্টভরা মুখ করে বললেন, এরা 3 জন আমার ছেলে। এরা প্রতিদিন কুমার নদীতে নৌকায় মাছের খোঁজে দূরে দূরে যেত। হঠাৎ একদিন তারা 3 ভাই মিলে কাঠের তৈরি অদ্ভুত একটা বাক্স বাসায় নিয়ে আসে। তারপর তারা সেই বাক্সটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারেনি। গত 5 দিন আগে অনেক চেষ্টার পর ওই বাক্স ভাঙতে সফল হয়েছে। বাক্স ভাঙার পর থেকেই তারা কেমন যেন শুরু করেছিল। মনে হচ্ছিল কিছু দেখে ওরা অনেক ভয় পেয়েছে। তারপরও তারা মাছ মারতে যায়। আমি তাদের মাছ মারতে যেতে নিষেধ করি। নিষেধ উপেক্ষা করে মাছ মারতে যায় তারা। পরে কাল সকালে ওই নৌকায় তাদের এই অবস্থায় পাওয়া গেছে, লাশ। হুজুর সেই বাক্সটি দেখতে চায়। লোকটি বাক্সটি নিয়ে হুজুরের দিকে আসে এবং তখনই হুজুর বাক্সটি দেখে কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে থাকেন। তারপরে হুজুর ভালো করে বাক্সটি পর্যবেক্ষণ করেন এবং তিনি দেখতে পান, আমিও দেখতে পাই, বাক্সটির সারা গায়ে বিভিন্ন রকমের লেখা, এবং লেখাগুলো তৎকালীন সময় হুজুর ঠিক মতো পড়তে পারছিলেন না, কিন্তু তারপরও যতটুকু তিনি পড়তে পেরেছিলেন তা হল বাক্সটির ওপরের অংশে লেখা ছিল মৃত্যু সমান, যে খুলবে সেই মরবে। এই শুনে ওইখানকার সব লোকজন এবং আমিও চমকে যাই। সাথে সাথে হুজুর বাক্সটি আগুনে পুড়িয়ে ফেলতে চান, কিন্তু দুঃখের বিষয় হল বাক্সটি আগুনে পোড়ানো যাচ্ছিল না। সব বুঝে শুনে হুজুর বলেন, এই বাক্সটি আমার সাথে নিয়ে যাব এবং কাল সন্ধ্যায় আমি এর ফলাফল জানাবো যে বাক্সটি আসলে ধ্বংস করতে পারা যাবে কিনা। এরপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দেই। মাদ্রাসার দিকে চলে আসি। বাড়িতে আসার সময় আমাদের কিছু টুকটাক সমস্যার ভেতর পড়তে হয়, যেমন জোরে জোরে গাছ ঝাঁকি দেওয়া, পেছন থেকে বিভিন্ন পশু পাখির কণ্ঠ শুনতে পাওয়া, মেয়েলি কান্নার আওয়াজ শোনা। তারপরে হুজুর সাথে ছিলেন দেখে মনে সাহস ছিল। আমাদের মাদ্রাসায় পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় রাত 1টা। মাদ্রাসায় আসার পর হুজুর তার নিজের কাছে থাকা কিছু জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাক্সটি প্রায় 250 থেকে 350 বছরের পুরনো বাক্স। এটা বিভিন্ন যুদ্ধে এ ধরনের অস্ত্র হিসেবে নিক্ষেপ করা হতো এবং নিক্ষেপের সময় অস্ত্র ভেঙে যেত এবং ওই অস্ত্রের থেকে 8 থেকে 10 জন বন্দী থাকা জিন আশেপাশে প্রায় সব মানুষকে নৃশংসভাবে হত্যা করত এবং পুনরায় সেই অস্ত্রের ভেতর, মানে বাক্সের ভেতর চলে যেত এবং বাক্সটি পুনরায় আগের মতো হয়ে যেত। এই কাজে এই বাক্স তৈরি করা হতো এবং তারা আরো বলে এই বাক্স তৈরি হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের আমলে। তারা বলেন এরকম বাক্স পৃথিবীতে প্রায় 95 থেকে 96টি আছে। কালের বিবর্তনে এই বাক্সের ধরন ও আকার পাল্টিয়েছে। হুজুর তখন বলেন এই বাক্স ধ্বংস করা যায় কিভাবে। তখন সেই জিনগুলো হুজুরকে জানায় এই বাক্স কোনোদিন ধ্বংস করা যায়নি কিংবা যেত না, তাই তারা এই বাক্সগুলো বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিংবা বিভিন্ন গোপন স্থলে লুকিয়ে রাখে।
তারা এও জানান এই বাক্স প্রথম তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের রক্ষা করার জন্য। তারপর থেকে ওই বাক্স বড় হুজুর গোপনে কোথাও লুকিয়ে রাখে এবং 3 জনকে সেটা পাহারা দিতে বলে, যাতে কেউ কোনোদিন আর ওই বাক্সের সন্ধান না পায়। আমার দাদা সহ আমাদের এই পীর বংশের বিভিন্ন লোকের মুখে শোনা আজও সেই বাক্স আমাদের বংশের কারো না কারো কাছে লুকানো আছে। আমার ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো আমি একে একে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি লিখেছেন, আপনার নাম ঠিকানা বলতে মানা করেছেন, আমি বললাম না, আমি দেখতে পাচ্ছি আপনার নামটি, এবং অনেক ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার একটা স্টোরি আমাদেরকে আবারও উপহার দেওয়ার জন্য। লিসনার্স, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভালো তলে আছেন। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা এপিসোডে। আশা করি আজকের এপিসোডগুলো আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করি এই ঘটনাটি আপনাদের খুবই ভালো লাগবে। ঘটনাটি প্রায় 3 বছর আগের। আমি মাঝে মাঝে যশোর রেল স্টেশনে যেতাম, সেখানে ঘুরতে যেতাম। এমন একই শুক্রবার বিকেলে যেয়ে দেখি স্টেশনে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। সেটি খুলনা থেকে সেরে এসেছেন। অনেক সময় হাঁটার পর মালগাড়ি শেষের বগি দেখি একজন বসে আছেন। অনেকে জানেন মালগাড়ির শেষ বগিতে মাস্টার থাকার একটা ছোট্ট বগি থাকে। ওনার কাছে যাওয়ার পর আমার পরিচয় দিয়ে বলি আমার জেলার বাড়ি ফরিদপুর। আগ্রহ খুঁজে পেয়ে অনেক আলাপ করলাম। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করি, আপনার কোনো ভয়ের ঘটনা আছে কি না? তিনি বললেন না। আমি আবার জিজ্ঞাসা করি, আপনার কোনো ভয়ের ঘটনা আছে কি না? অনেক অনুরোধ করার পর তিনি রাজি হলেন ঘটনাটি বলার জন্য। আমি খুব মনোযোগ সহকারে ঘটনাটি শুনেছি। তিনি ঘটনাটি তার বাসায়, আমি বলছি প্রায় 3.5 বছর আগে বেনাপোল থেকে সার নিয়ে রাত 11টায় খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সেই রাত্রে আমার কলিগ ছুটি থাকায় আমি একাই দায়িত্ব থাকি। এরপর ট্রেন চলতে থাকে, আমি রেডিও শুনতে থাকি। এক সময় ট্রেন মাঠের মধ্যে দিয়ে সারি সারি গাছের পাশ দিয়েই যাচ্ছিল। আবহাওয়াটা ছিল গরম, তাই বাতাসে ভালোই লাগছিল। হঠাৎ বড় একটা বট গাছের পাশ দিয়েই যাওয়ার সময় কি যেন বগিরে খুব জোরে একটা আঘাত করে, তাতে খুব শব্দ হয়। মনে হলো কেউ কিছু একটা করেছে। আমি পাশেই যে লাইট মেরে দেখি কিছুই নেই। কিছু সময় এদিকে ওদিকে লাইট মেরে না পাওয়ার পর ভিতরে এসে দেখি সেই রেডিওটা শব্দ করছে না। লাইট মারতেই বুঝি লাইটের আলোয় তেজ খুব হালকা হয়ে আসছে। ভাবলাম ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, তাই এই অবস্থা। হালকা আলোয় কিছুটা অনুভব করে খুঁজতে থাকি রেডিও, কিন্তু পাচ্ছি না। কেমন যেন ভয় মনে জোরে বসলো। এমন সময় পিছনে বাইরে বিড়ালের ডাক শুনতে পেলাম। এই চলন্ত ট্রেনে কিভাবে বিড়ালের আওয়াজ আসবে? তারপরে আরও ভয় বেড়ে গেল। অনেকেই সাহস নিয়ে একটু তাকিয়ে দেখি সেটা স্বাভাবিক বিড়ালের থেকেও অনেকটা বড়। কি করব বুঝতে পারছি না। ট্রেনের ড্রাইভারকেই ফোন দেওয়ার জন্য বের করলাম মোবাইলটা। জানি ফোন দিয়ে কোনো কাজ হবে না, কিন্তু অবাক হলাম ফোনটার বন্ধ দেখে।
এদিকে বিড়ালের ভয়ঙ্কর শব্দ আমাকে পাগল করে দিচ্ছে। চমকা দেখি জানালার বাইরে আমার রেডিও বাজছে। কি যেন সেটা ধরে জ্বলন্ত ট্রেনের বাতাসে ভাসছে। রেডিও ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, ভেবে পাচ্ছে, তবে পাচ্ছে। মনে মনে দোয়া পড়তে থাকি, আর কখনো আলো দেখবো কিনা সেটা ভাবতে থাকি। সময় যেন স্থির হয়ে গেছে। অনেক চেষ্টা করছি নিজেকে স্বাভাবিক করতে, আবার অনেকগুলো বিড়ালের ডাক শুনতে পাচ্ছি। আমি ভয়ে বগির রোমে এক কোনায় জোরসোর হয়ে বসে আছি। খুব জোরে ট্রেনের বগিতেই কেউ যেন ধাক্কা দিচ্ছে। বাইরে বিকট শব্দ হচ্ছে, অনেকগুলো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। বাইরের দিকে ঘাড় ঘোরাতে চায়, চাঁদের হালকা আলোতেই দেখি অনেকগুলো বিড়াল আমার দিকে এগিয়ে আসছে। মুখ দিয়ে চিৎকার বের হচ্ছে। একটা বিড়াল আমার সামনে এসে চিৎকার করছে। আমি উঠে দাঁড়াতে যাচ্ছি, কিন্তু পারছি না। অনুভব করি আমার গায়ে লোমশ হাতের ছোঁয়া। আমার গাড় সোজা করতে দেখি শুধু হাতের পাটি আর চোল ছাড়া কিছুই নেই। এমন একটি সাদা কালো ছায়ার মতন। চাঁদের হালকা আলোতে এই বিড়ালের মুখটা কিছুটা ঝাপসা দেখা যাচ্ছিল। মুখটা খুব বিবস্ব ছিল। আমি বিগুইর জানালা দিয়ে পাশে তাকাতেই তখন দেখি রক্ত হিম করা এক ভয়ানক কালো বিড়াল আমার কাছে আসার জন্য হিংস্র হয়ে উঠেছিল। আর মনে হয় সেটা হাত আমি ধরে ফেলির সাথে সাথেই প্রচণ্ড জোরে একটা চোর আমার গালে অনুভব করে আমি সেন্সলেস হয়ে পড়ি। আমার আর কিছুই মনে নেই। যখন সেন্স ফিরে তখন ফজরের আজানের ওয়াক্ত শেষ বলেই চলে। নোয়াপাড়ার স্টেশনের লোকেরা আমার মাথায় পানি ঢালছে। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। প্রচণ্ড জোরে জোরে চর দেওয়ার ফলে আমার বাম কানে কোনো কাজই করছে না। একদম ঝাপসা শুনছি। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি। আর রেডিও, মোবাইল, লাইট কিছুই খুঁজে পাইনি। এরপরে আমি অনেক দিন অসুস্থ ছিলাম। আমার গ্রামের মানুষ মসজিদের ইমামের কাছে যে সব কিছু বলার পর উনি আমাকে পানি পড়া, তেল পড়া দেন, সাথে একটা তাবিজ গলায় ঝুলিয়ে রাখতে বলেন। তারপরে আমি সুস্থ হয়ে উঠি। এরপর থেকে রাতে একা ডিউটি করিনি। তবে সেই জায়গা দিয়ে ট্রেনে গেলে এখনো ভয় লাগে, জানি না কেন। আসলে এই ঘটনাগুলি যার সাথে ঘটে তারাই বুঝবে কতটা ভয়ঙ্কর পরিণতির নিচে গিয়ে চলতে হয়। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের খুব ভালো লাগলো। ঘটনাটি অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।